আমি ছিলাম ওদের ছায়া, অথচ শেষমেশ ছায়া পুড়ে থাকে কেবল দেয়ালে, কেউ পাশে থাকে না। নামটা ছিল আব্দুল মতিন। একসময় নারায়ণগঞ্জের এক সরকারি কলেজের প্রফেসর ছিলাম। 3টে ছেলে মেয়ে, রিফাত, সালমান আর মেয়েটা লাবণ্য। জীবনটা কাটিয়েছি শুধু ওদের জন্য। নিজের পদোন্নতির সুযোগ ছেড়েছি যেন ছেলেমেয়েরা লেখাপড়ায় মন দিতে পারে। ওদের গাড়ি হয়েছে, ফ্ল্যাট হয়েছে, বিদেশ ভ্রমণ হয়েছে, আর আমি একজোড়া ছেঁড়া স্যান্ডেল আর গালভর্তি অভিমান নিয়ে এখন বৃদ্ধাশ্রমে। বউ মারা গেল 3 বছর আগে। মৃত্যুর আগ পর্যন্ত ছেলেমেয়েরা ওনার চিকিৎসা বিল বাঁচাতে ব্যস্ত ছিল। একজন মা হাসপাতালে কাঁদছিলেন, কিন্তু ওদের কানে পৌঁছায়নি। লাবণ্য একবার ফোন করেছিল, বলেছিল, আম্মুকে তো আইসিইউতে রাখার দরকার নাই, ওইটাও অনেক খরচ, আর কিচ্ছু হবে না ওনার। সেদিন আমি প্রথম বুঝলাম, ভালোবাসার ওজন টাকা দিয়ে মাপা যায়। বৃদ্ধাশ্রমের বারান্দা থেকে এখন আমি শুধু দেখি। রিফাত এখন ব্যাংক লোনে ডুবে, বাড়ি মর্টগেজ, বউ তালাক দিয়েছে। সালমানের বিদেশে চাকরি চলে গেছে, ড্রাগস কেসে জড়িয়ে পড়েছে। আর লাবণ্য, তার স্বামী মারধর করে নাকি বাড়ি থেকে বের করে দিয়েছে। ফেরত এসেছে বাপের বাড়ি, কিন্তু আমি তো সেই বাপ না, আমি এখন এক্স ফাদার। তবু মনটা কেমন করে। বৃদ্ধাশ্রমের বারান্দায় বসে হাতের পুরনো ডায়েরির পাতাগুলো উল্টাতে উল্টাতে দেখি, একটা পাতায় সালমানের স্কুলের রিপোর্ট কার্ড, লাল কালি দিয়ে লেখা ডিস্টিংশন। অন্য পাতায় লাবণ্যের ছোটবেলা রাখা ছবি। আমার বাবা আমার হিরো। আমি কি ভুল করেছিলাম? ভুল ছিল এই যে নিজের জীবনটা উৎসর্গ করে দিয়েছিলাম যাদের জন্য তারা আমাকে মানুষ না, সুযোগ হিসেবে দেখেছে। গতকাল রিফাত এসেছে বৃদ্ধাশ্রমে। চোখে ভয়, কণ্ঠে করুণা। বলল, বাবা, বাসাটা বিক্রি করে দিলে কেমন হয়? ঋণ শোধ করতে হবে। মার নামে ছিল তো, এখন আপনি উত্তরাধিকারী। রিফাত আমার বড় ছেলে, যার জন্য জীবনের সঞ্চয় ভেঙে ওকে রাজধানীর নামকরা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়িয়েছিলাম। আজকেও ব্যবসায় ধাক্কা খেয়ে পথে বসেছে। দালালের ফাঁদে পড়ে বিদেশে ইনভেস্ট করেছিল, 20 লাখ টাকা খোয়া গেল। ব্যাংকের ইএমআই দিতে না পারায় ফ্ল্যাটের নোটিশ এসেছে। একদিন হঠাৎ আমার রুমে এসে কাঁদতে কাঁদতে বলল, বাবা, বউ আমাকে ছেড়ে চলে গেছে, বলে আমি এখন ব্যর্থ মানুষ। আমি কিচ্ছু বলিনি, বলার কিছু ছিল না। সেই তো বলেছিল, বাবা তুমি এখন ইউজলেস, বাসা থেকেও খালি শ্বাস নাও। সেদিনও আমি কিচ্ছু বলিনি, শুধু তাকিয়েছিলাম। আজও আমি তাকিয়ে রইলাম, বললাম না কিছুই। শুধু জানালার বাইরে তাকিয়ে বললাম, মায়ের নামে ছিল তাই তো বিক্রি করতে পারো, কিন্তু আমার নামে কিছু থাকলে তা ভাঙতে সাহস হবে তো? ও মাথা নিচু করে চলে গেল। রাতের বেলা বারান্দায় বসে চুপচাপ চাঁদ দেখি। চাঁদের গায়ে ছোপ আছে, কিন্তু আলোটা অম্লীন। আজ যখন বৃদ্ধাশ্রমে বসে চুপচাপ থাকি, তখন ওদের জীবনের ধ্বংস দেখে আমার ভেতরটা কেমন জানি এক অদ্ভুত শান্তিতে ভরে যায়। তখনই আমার নাসিমার কথা ভেসে ওঠে। ও যখন শ্বাস নিতে পারছিল না, আমি দিক বিদিক ছুটছিলাম। দৌড়ে গিয়ে ডাকলাম রিফাতকে। ও বলল, বাবা, সরকারি হাসপাতালে নিয়ে যাও মাকে, সারাদিন অনেক খাটনি গেছে, এখন আমি যেতে পারবো না। টাকার জন্য ফোন দিয়েছিলাম সালমানকে। যেই ছেলের জন্য আমার রিটায়ারমেন্টের সব টাকা দিয়ে দিলাম, সেই ছেলে আমাকে বলেছিল, বাবা এখন ভোররাতে ডিস্টার্ব করো না তো, কাল দেখে নিও। আমি কেঁদে ফেললাম, তোর মা শ্বাস নিতে পারছে না রে সালমান। ও বলেছিল, এই বয়সে তো এসব হবেই, তুমি বেশি টেনশন নিও না। শেষে এক প্রতিবেশীর সহায়তায় সরকারি হাসপাতালে নিই। ডাক্তারের চোখে বিরক্তি, এত দেরি করে আনলেন কেন? আমি কিছু বলতে পারি নাই। আমার নাসিমার চোখ তখন স্থির, কিন্তু ঠোঁট কাঁপছে। সেই দৃশ্য আজও আমাকে ঘুমাতে দেয় না। এই বৃদ্ধাশ্রমে আমার মতো অনেকেই আছেন। কেউ অবসরপ্রাপ্ত স্কুল টিচার, কেউ রেলওয়ের টিকিট চেকার, কেউ যুদ্ধহত মুক্তিযোদ্ধা। আমরা সবাই ছায়া, দেয়ালে পড়ি, মুছে যায়।